ভাবুন তো, আপনি আপনার পরিবারের সঙ্গে একটি বোটে করে নীল সমুদ্রের মাঝে ঘুরতে বেরিয়েছেন। চারদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। সবকিছু একদম স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে এক মুহূর্তে সবকিছু পাল্টে যায়। আচমকা সমুদ্রের পানি যেন কোথায় হারিয়ে যায়, আর আপনি আটকা পড়েন সমুদ্রের নিচে শুকনো জমিতে। এমন পরিস্থিতিতে আপনার মাথায় নিশ্চয়ই হাজারটা প্রশ্ন ঘুরবে। এই সমুদ্রের পানি গেল কোথায়? এই পানি কি আবার ফিরে আসবে? চলুন এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজকের এই সিনেমার গল্প থেকে, যা আপনাকে এক মুহূর্তের জন্য দম নিতে দেবে না। গল্পের শুরুতেই আমরা দেখি একটি পরিবার ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি বোটে অবস্থান করছে। এই পরিবারটি তাদের ছেলে বেনের জন্মদিন সেলিব্রেট করার জন্য সমুদ্রের মাঝখানে এসেছে। স্মরণীয় একটা দিন কাটানোর জন্য সবাই ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না এই খুশি খুব অল্প সময়ের অতিথি। শুরুর দিকে সবকিছু একদম ঠিকঠাকই চলছিল, সবাই সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল। এমন সময় বেনের মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়, আর বেন ও তার বাবা টম তখন মাছ ধরায় ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করেই জুলিয়া অনুভব করে যেন বিশাল কিছু একটা তার পাশে ঘুরে বেড়াচ্ছে। সে চারদিকে তাকিয়েও কিছু দেখতে পায় না। ঠিক তখনই আচমকা কেউ বা কিছু তাকে নিচের দিকে টেনে ধরে। একই সঙ্গে বোটের ওপরে রাখা যন্ত্রপাতিগুলো অদ্ভুতভাবে দিক পরিবর্তন করতে শুরু করে, যেন বড় কিছু একটা ঘটতে চলেছে। বেন আর টম তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারে না, কারণ তারা মাছ ধরতেই ব্যস্ত ছিল। এদিকে জুলিয়া লক্ষ্য করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে বোট থেকে অনেক দূরে চলে এসেছে এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছে। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে সে টমকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু বোট থেকে অনেক দূরে থাকার কারণে তার চিৎকার কারো কানে পৌঁছায় না। তখন জুলিয়া অনুভব করে সমুদ্রের পানি যেন অস্বাভাবিকভাবে পেছনের দিকে সরে যাচ্ছে। সে তার মেয়ে ক্যাসিকে ডাকতে থাকে, কিন্তু ক্যাসি হেডফোন কানে দিয়ে রোদ পোহাচ্ছিল, কিছুই শুনতে পাচ্ছিল না। বেন, ক্যাসি আর টম কেউই জানতো না যে জুলিয়া সাঁতার কাটতে পানিতে নেমেছে। জুলিয়া ধীরে ধীরে তাদের থেকে আরো দূরে চলে যাচ্ছিল। ঠিক তখনই ভাগ্য ভালো যে টম হালকা করে জুলিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। সে তাকিয়ে জুলিয়াকে দেখতে পায় না এবং সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে বেন দ্রুত বোটের ইঞ্জিন চালু করে তাদের দিকে এগিয়ে যায়। ভাগ্যক্রমে টম জুলিয়াকে ডুবে যাওয়ার আগেই ধরে ফেলে। বোটের কাছে পৌঁছানোর পর বেন আর ক্যাসি দুজন মিলে তাদের টেনে বোটের ওপর তোলে। এইভাবেই জুলিয়ার প্রাণ বেঁচে যায়। এরপর বোটে ওঠে টম তার মেয়ে ক্যাসির উপর রাগ করে। সে বলে, তোমার নজর কোথায় ছিল? আমি তো তোমাকে বলেছিলাম তোমার মা পানিতে নামলে তার দিকে খেয়াল রাখতে। ক্যাসি দুঃখ প্রকাশ করে বলে সে হেডফোন পরেছিল। যাই হোক, এখন জুলিয়া নিরাপদ ছিল। টম সবাইকে বলে দেয় এরপর থেকে কেউ কাউকে না জানিয়ে পানিতে নামবে না। এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে, তাই তারা বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে। রাতে জন্মদিন সেলিব্রেট করার পর ক্যাসির বয়ফ্রেন্ডের ভিডিও কল আসে। ক্যাসি তাকে জানায় তারা সবাই বোটে বেশ মজা করছে, কিন্তু ওদিকে তার বয়ফ্রেন্ড গলা কাঁপিয়ে বলে তোমাদের দ্রুত স্থলভাগে ফিরে আসা উচিত। টিভিতে দেখাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, যেটা পুরো পৃথিবীর জন্য অস্বাভাবিক হবে। এই কথা শুনে ক্যাসি খেয়াল করে তার বয়ফ্রেন্ডের পেছনের শহরের দিকে এক বিশাল ঝড় এগিয়ে আসছে। এটা দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ এই মুহূর্তে তারা একদমই নিরাপদ জায়গায় নেই। আরো কথা বলার আগে হঠাৎ করে ভিডিও কল কেটে যায়। ক্যাসি দৌড়ে গিয়ে সব কথা তার মা বাবাকে জানায়। এরপর তারা সবাই বোটের নিরাপত্তা পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করতে গিয়ে তারা লক্ষ্য করে বোটের চারপাশে অসংখ্য তিমি আর হাঙর ঘোরাঘুরি করছে, অথচ এই এলাকায় সাধারণত তিমি বা হাঙর দেখা যায় না। টম একজন অভিজ্ঞ সমুদ্র অভিযাত্রী ছিল। সে জানতো বড় কোনো ঝড়ের আগেই এমন আচরণ করে এসব সামুদ্রিক প্রাণী। ঝড় আসার আশঙ্কা তারা বুঝে গিয়েছিল, কিন্তু তার আগে হাঙরের সমস্যা সামলাতে হচ্ছিল। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ বোটে এক ভয়ানক ধাক্কা লাগে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। টম বুঝে যায় বোটের নিচের অংশে বিশাল কোনো প্রাণী আঘাত করেছে। পরিস্থিতি দেখতে টম পানিতে নামে। সে দেখে বোটের নিচে বড়সড় একটি ডেন্ট পড়েছে, যেটা নিশ্চিতভাবে কোনো বড় হাঙরের আঘাত। উপরে উঠতেই দেখা যায় টমের কাঁধে গুরুতর একটা চোট লেগেছে। জুলিয়া তৎক্ষণাৎ তার ক্ষত সেলাই করে দেয়। টম সবাইকে জানায় হাঙরের এই আঘাতে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এখন তারা আর সামনে এগোতে পারবে না। তারা সমুদ্রের মাঝখানে পুরোপুরি আটকে পড়েছে। এখন একমাত্র উপায় ছিল সাহায্য চাওয়া, কিন্তু ক্যাসি বাইরে এসে কল করতে গেলে দেখা গেল কোনো সিগন্যালই নেই। বোটের কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না। এই অদ্ভুত পরিস্থিতিতে টম খাবার দাবার চেক করে। তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ছিল, তবে একটা ছোট আশা ছিল।
তারা একটা শিপিং রুটের উপর ছিল। কোনো জাহাজ হয়তো তাদের দেখতে পাবে। ঠিক তখনই বাইরে থেকে একটা ভয়ানক শব্দ শোনা যায়। বাইরে তাকিয়ে তারা দেখে বিশাল এক উল্কাপিণ্ড তাদের দিকেই ধেয়ে আসছে। সংঘর্ষ এড়াতে টম জোর করে বোটের ইঞ্জিন চালু করে। সে জানতো এতে বোট পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। কিন্তু এটা না করলে উল্কা সরাসরি তাদের গায়ে আঘাত করত। টম বুঝতে পারে আসলে আকাশ থেকে পড়া বস্তুগুলো ছিল স্যাটেলাইট। এজন্যই সব রেডিও আর ফোন সিগন্যাল কাজ করা বন্ধ করে দিয়েছে। এই ধাক্কা সামলানোর আগে আরেকটি উল্কা তাদের দিকে এগিয়ে আসে। এবার আর কিছুই করার ছিল না। সবাই বোটের ভেতরে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, যাতে বোট উল্টে গেলেও তারা ডুবে না যায়। ঠিক তখনই বোট ভয়ানকভাবে দুলতে শুরু করে। সবাই বুঝে যায় এবার বাঁচার আশা খুবই কম। হঠাৎ এক প্রচন্ড শব্দ হয়, আর তারপরে সবাই অজ্ঞান হয়ে যায়। যখন ওদের জ্ঞান ফেরে তারা বুঝতে পারে ওরা সবাই এখনো বেঁচে আছে, যদিও সবার শরীরে কিছু না কিছু চোট লেগেছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তাদের বোটের ভেতরে ছোট বড় অনেক ছিদ্র হয়ে গেলেও এক ফোঁটা পানিও ভিতরে ঢুকছিল না। এবার পুরো পরিবারটা যখন বোট থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারা দেখে বোটের নিচে এক ফোঁটাও পানি নেই। চারপাশে মাটিতে অসংখ্য মাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর তাদের পুরো জায়গাটার চেহারাই বদলে গেছে। যেখানে আগের রাতে সমুদ্রের পানি ছিল সেখানে এখন উঁচু উঁচু পাহাড় আর গর্ত দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই বুঝে যায় এটা কোনো মরুভূমি নয়, তারা এখনো সমুদ্রের মাঝখানেই আছে। শুধু সমুদ্রের সব পানি এখান থেকে সরে অন্য কোথাও চলে গেছে। টম দ্রুত তার কম্পাস বের করে দিক নির্দেশনা দেখতে থাকে। তখন সে বুঝতে পারে পৃথিবীর সঙ্গে বড় কোনো অঘটন ঘটেছে। পৃথিবীর পোল বদলে গেছে। নর্থ পোল আর সাউথ পোল একে অপরের জায়গা পরিবর্তন করেছে, যার কারণে আগে যেখানে মানুষ বসবাস করত সেখানে এখন সমুদ্রের সব পানি চলে গেছে, আর যেখানে সমুদ্র ছিল সেখানে এখন শুকনো জমি তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর সত্য জানার পর সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর টম আরো একটি ভয়াবহ কথা জানায়। এই ঘটনার সময় যারা স্থলভাগে ছিল তারা প্রায় সবাই মারা গেছে। এই কথা শুনে ক্যাসি ভেঙে পড়ে। সে নিজেকে কেবিনের ভেতর বন্ধ করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল তার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই। কিন্তু এখানেই শেষ নয়। খুব শিগগিরই তারা আরো একটি ভয়ঙ্কর সত্য জানতে চলেছে, যেটা শুনে সবার মাথা ঘুরে যাবে। এদিকে জুলিয়া বোটে থাকা বাকি খাবারগুলো জড়ো করতে থাকে, আর বেন তার জন্মদিনের সব বেলুন আকাশে উড়িয়ে দেয়, যাতে আশেপাশে কেউ বেঁচে থাকলে তাদের দেখতে পায় এবং সবাই মিলে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তার ধারণা ছিল কেউ সাড়া দেবে না, কিন্তু অবাক করার মতো ব্যাপার, সে রেসপন্স পায়। এই রেসপন্স আসে এক ক্যাপ্টেনের কাছ থেকে, যার নাম নাটো। সে নিজেও সমুদ্রের পানি সরে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতো, কারণ সে টমের পরিবারের মতোই তখন একটি সাবমেরিনের ভেতরে ছিল। টম ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এই পরিস্থিতিতে আমাদের এখন কি করা উচিত। ক্যাপ্টেন যা বলে তা শুনে সবার পায়ের নিচের মাটি সরে যায়। ক্যাপ্টেন জানায় পৃথিবীর পোল যেভাবে বদলেছে প্রায় এক সপ্তাহের মধ্যেই আবার সব আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ এক সপ্তাহ পর সমুদ্রের পানি আবার ফিরে আসবে, কিন্তু তখন সেই ঢেউ হবে ভীষণ ভয়ঙ্কর। ক্যাপ্টেন টমকে বলে আমি আমার সাবমেরিনে থেকে কোনোভাবে বেঁচে যাব, কিন্তু তোমরা যত দ্রুত সম্ভব কোনো উঁচু জায়গা খুঁজে সেখানে চলে যাও। সেখানে থাকলে তোমাদের বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। এই কথা শুনে জুলিয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের জিনিসপত্র গোছাতে বলে। টম ক্যাপ্টেনকে অনুরোধ করে আপনার সাবমেরিনে বাঁচার চান্স বেশি, আপনি কি আমার পরিবারকে সেখানে আশ্রয় দিতে পারবেন? ক্যাপ্টেন দুঃখের সঙ্গে জানায় আমি চাইলে পারতাম, কিন্তু আমার সাবমেরিনে আমার একসঙ্গে কাজ করা লোকজন মারা গেছে, আর এখন সেখানে শুধু দুজনের জায়গা আছে। আমি একজনকে রাখতে পারবো, কিন্তু সবাইকে না। টম মিনতি করে বলে প্লিজ যেভাবেই হোক আমার 2 বাচ্চাকে নিয়ে নিন। এর বদলে আমাদের কাছে যত খাবার আছে সব আপনাকে দিয়ে দিব। শেষ পর্যন্ত ক্যাপ্টেন রাজি হয়ে যায়। সে ম্যানুয়াল ম্যাপে টমকে তার লোকেশন বুঝিয়ে দেয়। টম হিসাব করে বুঝতে পারে তারা মাত্র 2 দিনের মধ্যেই সেখানে পৌঁছাতে পারবে, অর্থাৎ সমুদ্রের পানি ফিরে আসার আগেই তারা তাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারবে। পরদিন সকালেই পুরো পরিবার যাত্রার জন্য প্রস্তুত হয়। ঠিক তখন টম দূর থেকে দেখে এক অদ্ভুত লোক তার কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটা আহত ছিল। টম সাহায্য করার জন্য পানির বোতল নিয়ে তার কাছে যায়। লোকটা পানি খাওয়ার পর ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো টমের উপরে হামলা করে। দূর থেকে জুলিয়াও এই দৃশ্য দেখে ফেলে। লোকটা নিজের কাছে থাকা ছুরি দিয়ে টমকে আঘাত করে হত্যা করে। এরপর সে জুলিয়ার দিকে এগিয়ে আসে। স্বামীকে সে বাঁচাতে পারেনি,
কিন্তু সঙ্গে সঙ্গে বোটের ভেতরে ঢুকে কেবিনে তার 2 সন্তানকে তালাবন্দি করে দেয়। তারপর ক্যাসির হাতে একটি ফ্লেয়ার গান দিয়ে বলে, আমরা একেবারে বিপদে পড়লে তখনই এটি ব্যবহার করবে। এই কথা বলার মধ্যে লোকটা বোটে উঠে পড়ে। তাকে এড়াতে জুলিয়া বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে সেই খুনি পুরো বোটে তল্লাশি শুরু করে। খাবার খেয়ে সে হিংস্রভাবে খেতে শুরু করে, যেন বহুদিন ধরে না খেয়েছিল। খাবার শেষ করে সে জুলিয়াকে খুঁজতে থাকে এবং কেবিনের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভিতরে কেউ নেই। আসলে জুলিয়া বোটের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে গেছে। কিন্তু লোকটার কুকুরটা জুলিয়াকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে। বাধ্য হয়ে জুলিয়া কুকুরটাকে মেরে ফেলে এবং বোটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর খুনি বাইরে এসে তার কুকুরটাকে মৃত দেখে বুঝে যায় জুলিয়া বোটের বাইরে আছে। সে নিচে নামতেই জুলিয়া আবার বোটে ওঠে, ভাঙা কাঁচের ভেতর দিয়ে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার খুনির হাতে ধরা পড়ে। লোকটা জুলিয়ার চুল ধরে তাকে মারতে শুরু করে, তার গলা চেপে ধরে। জুলিয়া প্রাণপণ লড়াই করতে থাকে। কেবিনের ভেতর থেকে সব দেখে ক্যাসির মনে পড়ে এটাই ফ্লেয়ার গান ব্যবহারের সঠিক সময়। সে ফ্লেয়ার গান ছুড়ে দেয়, এতে লোকটা দূরে ছিটকে পড়ে। খুব বেশি ক্ষতি না হলেও তারা পালানোর সুযোগ পায় আর বোটে আগুন ধরিয়ে দেয়। জুলিয়া দ্রুত তার 2 সন্তানকে নিয়ে বোট থেকে বেরিয়ে আসে। বেরোনোর সময় খুনি আবারও তার উপর হামলা করে, কিন্তু এবার জুলিয়া তাকে লাথি মেরে ফেলে দেয়। বাইরে এসে ক্যাসি আর বেন তাদের বাবার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা কখনো ভাবেনি এমন কিছু ঘটবে। বেন নিজেকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে। সে বলে, আমি যদি আমার বেলুন না উড়াতাম তাহলে লোকটা আমাদের দেখতে পেত না। জুলিয়াও স্বামীর দেহ জড়িয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই সে দেখে খুনি তাদের জ্বলন্ত বোট থেকে বেরিয়ে আসছে। বোঝা যায় এখানে আর থাকা নিরাপদ না। তাই সে তার 2 সন্তানকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের বোটটা ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। দৌড়াতে দৌড়াতে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে তারা একটি পাহাড়ের আড়ালে গিয়ে থামে, এই ভেবেছে হয়তো এবার সেই খুনি তাদের পিছু ছাড়বে। এখানে বেন ভেঙে পড়ে কাঁদতে থাকে। ক্যাসি তাকে সাহস দেওয়ার চেষ্টা করে এবং খাওয়ার জন্য পরিষ্কার পানি এগিয়ে দেয়, কিন্তু বেন পানি খেতেও রাজি হয় না। তখন জুলিয়া নিজের ছেলেকে বুঝিয়ে বলে, এটার জন্য তোমার কোনো দোষ নেই, তুমি তো শুধু সাহায্য পাওয়ার জন্য বেলুন উড়িয়েছিলে। ঠিক তখনই জুলিয়া খেয়াল করে সেই খুনি এখনো তাদের পিছু ছাড়েনি। এটা বুঝতেই 3 জন প্রাণপণ দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখনই পেছনে ফিরে দেখে সেই লোকটা এখনো ঠিক তাদের পেছনেই আসছে। কোনোভাবেই থামার সুযোগ নেই। তাই তারা দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে বিষাক্ত পানি জমেছিল। এই জায়গা পার হওয়া ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ, কিন্তু জুলিয়া তার সন্তানদের আদেশ দেয় এখান দিয়েই যেতে হবে। বিষাক্ত অ্যাসিডের মতো পানির ভেতর দিয়ে যাওয়ার পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন জুলিয়া বুঝতে পারে বেন মারাত্মকভাবে পানি শূন্যতায় ভুগছে। তাদের কাছে থাকা শেষ কয়েক ফোঁটা পানি সে বেনকে খেতে দেয়, কিন্তু এত অল্প পানিতে তার তৃষ্ণা মিটছিল না। এই সময় ক্যাসি পুরোপুরি ভেঙে পড়ে। সে বলে, আমরা যেদিকে যাচ্ছি সেখানে আদৌ কোনো সাবমেরিন আছে কিনা আমরাই তো জানি না। এই কথা শুনে জুলিয়া রেগে গিয়ে বলে, চুপ করো, আমি যা বলছি তাই করবে। আমরা সামনে এগোবো, আর আমি জানি আমি তোমাদের বাঁচাতে পারবো। জুলিয়ার কথায় তারা আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি প্লেন দেখতে পায় যেটা বহু বছর আগে ভেঙে সমুদ্রে পড়েছিল। তারা 3 জনই প্লেনের ভেতরে লুকিয়ে পড়ে। এই সময় জুলিয়া গত রাতে তোলা তাদের পরিবারের শেষ ছবিটা একবার দেখে নেয়। ছবিটা দেখে 3 জনই টমকে মনে করে। কারোরই বিশ্বাস হচ্ছিল না মাত্র একদিনের মধ্যে তাদের জীবনে এত বড় বিপর্যয় নেমে আসবে। রাত অনেক গভীর হয়ে গেছে, সবাই ভীষণ ক্লান্ত। ক্যাসি আর বেন ঘুমিয়ে পড়ে। হঠাৎ কোনো আওয়াজে ক্যাসির ঘুম ভাঙে। বাইরে তাকিয়ে এসে দেখে সেই খুনি আবার তাদের দিকে এগিয়ে আসছে। এবার তারা বুঝে যায় যেভাবেই হোক এই লোকটার হাত থেকে বাঁচতেই হবে। তাই ক্যাসি সেখানেই বসে ঘুমানোর ভান ধরে। খুনি ভাবে সে ঘুমিয়ে আছে। ঠিক যখনই সে হামলা করতে আসে জুলিয়া সুযোগ বুঝে পেছন থেকে আঘাত করে। এবার জুলিয়া ছিল ভীষণ ক্ষিপ্ত। সে একের পর এক আঘাত করতে থাকে, শেষ পর্যন্ত খুনিটাকে মেরে ফেলে। অবশেষে এই ভয়ঙ্কর বিপদ থেকে তারা মুক্তি পায়। দীর্ঘ সময় পর জুলিয়া একটু শান্তির ঘুম ঘুমায়। পরদিন সকালে তারা উঠে দেখে খুনির লাশটা ভয়াবহভাবে ক্ষতবিক্ষত। কোনো এক অজানা প্রাণী তাকে কামড়ে কামড়ে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দিয়েছে। এতে তারা বুঝে যায় আশেপাশে আরো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। এখন তাদের একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব ক্যাপ্টেনের সাবমেরিনের কাছে পৌঁছানো। জুলিয়া ম্যাপ দেখে দিক ঠিক করছিল, আর বেন পানির খোঁজে এদিক ওদিক ঘুরছিল। কিছু দূর গিয়ে সে পানি দেখে আর কিছু না ভেবেই পান করতে শুরু করে। জুলিয়া তাকে আগেই মানা করেছিল, কারণ ওই পানিটা বিষাক্ত ছিল, কিন্তু বেন এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে কারো কথা শুনেনি।
জুলিয়া দৌড়ে এসে তাকে থামায়, কিন্তু ততক্ষণে বেন অনেকটাই পানি খেয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই বেন অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটতেও পারে না। বাধ্য হয়ে জুলিয়া আর ক্যাসি সেখানে অস্থায়ী একটা আশ্রয় বানায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। ঠিক তখনই জুলিয়ার কানে অদ্ভুত শব্দ আসে। বাইরে গিয়ে দেখে অসংখ্য কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। প্রাণ বাঁচাতে তারা আবার দৌড় দেয়। কিছুদূর এগোতেই তারা একটি বিশাল জাহাজ দেখতে পায়। সেটা ছিল একটা কার্গো শিপ, যার ভেতর অসংখ্য কন্টেইনার ছিল। এই কন্টেইনারগুলোর ভেতরে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। তাদের দেখে সবাই কন্টেইনারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আসলে তারা এই তিনজনকে দেখে দরজা বন্ধ করেনি, বন্ধ করেছিল পেছন থেকে আসা কাকড়াগুলোর ভয়। জুলিয়া আর তার সন্তানরা কন্টেইনারের কাছে গিয়ে আকুতি মিনতি করে দরজা খুলতে বলে, কিন্তু ভেতরে লোকজন দরজা খোলে না। অন্যদিকে পেছনে কাকড়ার বিশাল এক দল এগিয়ে আসছিল। এখন তাদের নিজেদেরই কিছু করতে হবে, কারণ আর কোনো পথ খোলা ছিল না। কন্টেইনারের উপরে ওঠার সিদ্ধান্ত নেয় জুলিয়া। আগে তার দুই সন্তানকে কন্টেইনারের উপর তুলে দেয়, তারপর নিজে উঠতে গিয়ে হঠাৎ একটি কাকড়া এসে তার পায়ে কামড়ে ধরে। ভয়ানক যন্ত্রণা হলেও কোনোভাবে সে নিজের পা ছাড়িয়ে উপরে উঠে যায়। এরপর সে নিজের স্কার্ফ দিয়ে ক্ষতটা বেঁধে নেয়, কিন্তু এত কষ্ট সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে যায়। ক্যাসি আর বেন দেখে কাকড়াগুলো কন্টেইনার কামড়ে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা মানুষগুলোর উপর হামলা চালায়। লোকজন নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়ে কাকড়াগুলো মারার চেষ্টা করে, কিন্তু কাকড়ার সংখ্যা ছিল ভয়াবহ রকম বেশি। শেষ পর্যন্ত কেউই টিকতে পারে না। কাকড়াগুলো কন্টেইনারের ভেতরে সবাইকে মেরে ফেলে। পরদিন সকালে জুলিয়ার জ্ঞান ফেরে। সে দেখে তার দুই সন্তান পাশে নেই। সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। মনে হয় তার সন্তানদের কিছু হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে ক্যাসি আর বেনকে আসতে দেখে। তারা আসলে খাবার, পানি আর অস্ত্রের খোঁজে বের হয়েছিল। ভাগ্য ভালো, এখন আশেপাশে আর কোনো কাকড়াও ছিল না। এরপর জুলিয়া কাকড়ার ধারালো নখে হওয়া তার পায়ের ক্ষতটা পরিষ্কার করে বেঁধে ফেলে। আর এদিকে বেন কন্টেইনারের ভেতরে মারা যাওয়া লোকদের কাছ থেকে কিছু অস্ত্র জোগাড় করে নেয়, যেন প্রয়োজনে নিজেদের রক্ষা করতে পারে। সেখান থেকে তারা অল্প কিছু খাবারও পেয়ে যায়। এরপর জুলিয়া আবার ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করেন। ওপাশ থেকে ক্যাপ্টেন জানায়, আমার ওপরও এই একই ধরনের ভয়ঙ্কর প্রাণীরা আক্রমণ করেছে। আমি ভীষণভাবে আহত। আমি আর তোমাদের সাহায্য করতে পারবো না। এর সঙ্গে ক্যাপ্টেন আরো একটি ভয়াবহ খবর দেয়, সমুদ্রের পানি খুব শিগগিরই আবার আগের জায়গায় ফিরে আসতে শুরু করবে। আর ঠিক এই কারণে এই সামুদ্রিক প্রাণীগুলো আবার এখানে ফিরে এসেছে। এই কথা শুনে জুলিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা তখন বুঝতে পারে সাবমেরিনের দিকে যাওয়ার সঠিক দিক নির্দেশনাই তাদের জানা নেই। সারা রাত দৌড়ঝাঁপের মধ্য দিয়ে তাদের ম্যাপটাও কোথায় যেন হারিয়ে গেছে। তখন ক্যাপ্টেন তাদের সুবিধার জন্য নিজের ফ্লেয়ার গান দিয়ে আকাশে গুলি ছোড়ে। দূর থেকে বেন সেটা দেখতে পায়, কিন্তু সমস্যাটা ছিল ওই জায়গাটা তাদের থেকে অনেক দূরে। তবুও তারা শেষ শক্তিটুকু দিয়ে সাবমেরিনের দিকে রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না, কারণ মাঝখানে ছিল একেবারে পাথুরে বিপজ্জনক রাস্তা। এই পথে গেলে আবার সেই ভয়ঙ্কর কাকড়াগুলোর মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল, যেটা তাদের প্রাণ নাশও করতে পারত। এই সময় ক্যাসির মনে হঠাৎ তার মায়ের কথা আসে। ক্যাপ্টেন তো আমাকে আর আমার ভাইকে সাবমেরিনে তুলে নেবে, কিন্তু মায়ের কি হবে? পানি তো যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। ক্যাসি এই কথা জুলিয়াকে বললে জুলিয়া তাকে শান্ত করে বলে, এগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই। আগে আমরা সাবমেরিনে পৌঁছাই, সেখানে গিয়েই ঠিক করব কি করতে হবে। এখন চলো সামনে এগোই। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সেখানে ভূমিধস শুরু হয়ে যায়। জুলিয়া ছিল সবার পেছনে। ঠিক তখনই তার সামনে বিশাল এক পাথর এসে পড়ে এবং সে সেখানেই আটকে যায়। ক্যাসি মাকে ফেলে সামনে যেতে চায় না, কিন্তু জুলিয়া তাকে কসম দিয়ে বলে, যে করেই হোক তুমি নিজেকে আর তোমার ভাইকে বাঁচাবে। মায়ের কথায় বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে নিয়ে সামনে এগিয়ে যায়। অবশেষে তারা সাবমেরিনের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভিতরে কেউ নেই। তারা জোরে জোরে সাবমেরিনের দরজায় ধাক্কা দিতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ক্যাপ্টেন এসে হাজির হয়। সে মারাত্মকভাবে আহত ছিল। ক্যাপ্টেন জানায়, এই সাবমেরিনে সর্বোচ্চ 3 জন বসতে পারে, কিন্তু আমার বাঁচার সম্ভাবনা খুবই কম। আমি যদি সাবমেরিনে বসেও এই পানির সঙ্গে উপরে ভেসে যাই, তবুও আমার বাঁচা সম্ভব নয়। এই কথা শুনে ক্যাসি আর দেরি না করে মায়ের দিকে দৌড়ে ফেরে। ঠিক তখনই আবার কাকড়ার বিশাল দল আক্রমণ শুরু করে। জুলিয়া নিজের বন্দুক দিয়ে একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সবগুলো গুলি শেষ হয়ে যায়। ঠিক তখন একটা প্রাণী এসে তার উপর হামলা করতেই যাচ্ছিল। ক্যাসি উপর থেকে হাত বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ক্যাসির সাহায্যে জুলিয়া সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর 3 জনই প্রাণপণে দৌড়ে সাবমেরিনের ভেতর ঢুকে পড়ে। তারা আর 1 সেকেন্ডও নষ্ট না করে সাবমেরিনের দরজা বন্ধ করে দেয়। কাকড়াগুলো তাদের পিছু নেয়, কিন্তু ঢুকতে পারে না। ঠিক তখনই তারা সামনে দেখতে পায় একটা ভয়ঙ্কর বিশাল সমুদ্রের ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। ঢেউটা কয়েকশো মিটার উঁচু। দেখে বোঝা যায় কতটা বিধ্বংসী।
মুহূর্তের মধ্যেই সেই দানবীয় ঢেউ প্রচন্ড আঘাত করে সাবমেরিনে। আঘাতের তীব্রতায় সবাই অজ্ঞান হয়ে যায়। যখন জুলিয়ার জ্ঞান ফেরে, সে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। সাবমেরিনটা আর পানির নিচে নেই। সেই বিশাল ঢেউ সাবমেরিনটাকে ভাসিয়ে এনে ফেলেছে এক ধ্বংসপ্রায় শহরের ভেতর। চারপাশের দৃশ্য দেখে বোঝা যায় পৃথিবীর বুক থেকে মানুষের অস্তিত্ব প্রায় মুছে গিয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।